পানি দে নইলে গদি ছেড়ে দে। গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাতে হবে। গ্যাসের দাম বিদ্যুতের দাম চাল ডাল তেলের দাম নইলে গদি। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকুকে জরুরি ভিত্তিতে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করলে তারেক রহমানের ক্ষমতা চলে যেতে পারে। তারেক রহমানকে হটিয়ে 111 ঘটানো হতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে জবাবদিহিতার আওতায় নেবে এবং তাকে একটা সাময়িক বরখাস্ত অথবা তাকে পদত্যাগ করার আহ্বান জানাবে রাষ্ট্রের জনতার পক্ষ থেকে। কারণ সরকার কিন্তু নির্বাচিত হয় রাষ্ট্রের জনতার ভোটে বৈধতা পেয়ে। তো সুতরাং জনতা যেখানে অনাস্থা প্রকাশ করতেছে এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর উপরে, কারণ তিনি স্পষ্টই ব্যর্থ মন্ত্রী। বেগম জিয়ার সেই ব্যর্থতার তকমা পাওয়া বহিষ্কৃত মন্ত্রীকেই আবার এই সংকটকালে তারেক রহমান বসিয়েছেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে। আর ঠিক এই চরম ব্যর্থতা ও অন্ধকারের বৈপরীত্যে একটি নাম 18 কোটি মানুষের মুখে বারবার উচ্চারিত হচ্ছে, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে সফল, পরিচ্ছন্ন ও দক্ষ ব্যক্তিত্ব হিসেবে তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। উনি পাটোয়ারিকে রীতিমতো থ্রেট করতেছে যে আপনারা যে ভাষা ব্যবহার করেন, আমরা যদি মুখ খুলি, আমরা যদি বিদ্রোহ করি তাহলে তো 1 সেকেন্ডে টেকতে পারবেন না। এখন উনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয় আর পাটোয়ারি যদি এরকম গালাগালি করে, ভাই সালাউদ্দিন সাহেব তো চুপচাপ ছিল। সালাউদ্দিন সাহেব তো ঝামেলা পছন্দ করে না। আসলে সালাউদ্দিন সাহেব এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা বা কোনো রকম বাকবিতরণ করে নাই। এনি সাহেব কিন্তু ছাড়বে না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে দেখবেন। চলুন মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। মন্ত্রিসভা এবার শুরু হচ্ছে তারেক রহমানের মেগা ক্লিন আপ মিশন। কাজের চেয়ে যাদের কথার জোর বেশি ছিল সেই হেভিওয়েট মন্ত্রীদের যেন কপাল পুড়েছে, এটা কিন্তু একদম নিশ্চিত। একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন বঙ্গভবনে, অন্যদিকে তারেক রহমানের করা অ্যাকশনে গদি হারানোর গুঞ্জনে কাঁপছেন কয়েকজন হেভিওয়েট মন্ত্রী। শোনা গেছে পারফরমেন্সে ডাব্বা মেরে শিক্ষা মন্ত্রণালয়ের ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্দার শাখাওয়াত হোসেন বকুলের কপাল ফুটতে পারে যে কোনো মুহূর্তে। সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে অন্য জায়গায়। বাতাসে কান পাতলেই শোনা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরতে পারে লুৎফুজ্জামান বাবর, আর নতুন চমক হিসেবে এন্ট্রি হতে পারে আন্দালিব রহমান প্রার্থর। কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমানের এই মেগা ক্লিন আপ মিশনে আসলে কে টিকবেন আর কে বাদ করবেন? ক্ষমতার কঠিন দাবা খেলায় শেষ হাসিটা কে হাসবেন? ক্ষমতার গতিতে বসে মাত্র 6 মাসের মাথাতেই তারেক সাহেব যে এমন বড়সড় একটা ঝাঁকুনি দিবেন তা হয়তো কেউ খুনাক্ষরেও টের পায়নি। রাজনীতির মাঠে এখন একটাই ফিসফাস, কে পাচ্ছেন প্রমোশন, কে পাচ্ছেন ঘাট দেখা। সবচেয়ে বড় খবর হলো, আগামী 20 অথবা 21 আগস্ট দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন বিএনপির একমাত্র শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমানে অত্যন্ত ভারী এবং বড় মাপের একজন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বা এলজিআরডি মন্ত্রণালয়ে গুরুদায়িত্ব সামলাচ্ছিলেন। এই মন্ত্রণালয়টি পুরো দেশের উন্নয়নে আসল চাবিকাঠি। তিনি যখনই বঙ্গভবনের উদ্দেশ্যে পা বাড়াবেন, ঠিক তখনই এলজিআরডি মন্ত্রণালয়ের মতো এত বড় একটি জায়গা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। আর একটিমাত্র ফাঁকা জায়গা পূরণ করতে গিয়ে পুরো মন্ত্রিসভায় শুরু হয়েছে রীতিমতো তুল কালাম কাণ্ড। একের পর এক মন্ত্রীর চেয়ার বদল, নতুন মুখের আগমনের এই মেগা চেইন রিয়াকশনে হয়তো বাঘা মন্ত্রীদের রীতিমতো হাওয়া টাইট হয়ে গেছে। কে কোথায় বসবেন, কার চেয়ার টিকবে আর কে ছিটকে পড়বে, এ নিয়ে রীতিমতো চুল চেরা হিসেব চলছে চারিদিকে। তারেক রহমানের এই জাদুকরি ছক দেখে অনেকেই তো রীতিমতো ভিমরি খাচ্ছেন। মনে হচ্ছে যেন এক রাতের মধ্যেই পুরো রাজনীতির চেহারায় বদলে যাবে। ফখরুল সাহেবের বঙ্গভবনে যাওয়ার এই খবরের রেশ কাটতে না কাটতে সবচেয়ে বেশি জল ঘোলা হলো রাষ্ট্রের অত্যন্ত পাওয়ারফুল এবং ঝামেলাপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে। এই চেয়ারে কে বসবেন তা নিয়ে চলছে বিশাল টানাটানি। রাজনীতির মাঠে কান পাততে শোনা যায় ফখরুল সাহেবের ফেলে দেওয়া এই এলজিআরডি মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। হিসাব কি খুব সোজা? সালাউদ্দিন সাহেব যদি এলজিআরডিতে চলে যান, তাহলে পুলিশ আর প্রশাসনের মতো ভারী জায়গা সামলাবেন কে? এই গুরুদায়িত্ব কি তবে নতুন কারো ঘাড়ে চেপেছে? শুরুতে খুব জোরে সোরে শোনা গিয়েছিল বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নামে। অনেকেই ধরে নিয়েছিলেন অ্যানি সাহেবকেই হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাবি পাচ্ছেন বা তিনি চাবি পেতে যাচ্ছেন। কিন্তু এই খবর ছড়াতেই তিনি রীতিমতো নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থায় পড়েছেন। কারণ মিডিয়ার সামনে তিনি নিজেই সাফ জানিয়ে দিয়েছেন এসব তো নিছকে উড়ো খবর। এমনই এক কথায় তিনি চরম বিরক্ত এবং সেটা গোপনও করেনি। এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার কথা শুনলে যেখানে অনেকের মুখে হাসি ফোটে, সেখানে অ্যানি সাহেব যেন ছ্যাঁকা খাওয়ার মতো করে চমকে উঠলেন। তা নিয়ে অনেকে মেলাচ্ছেন নানা হিসেব। রাজনীতিতে যা রটে তা কিছুটা হলেও বটে বা কিছুটা হলেও ঘটে। আগামী
21 বা 22 আগস্টের পর এই সমস্ত জল্পনা কল্পনার ওপর থেকে পর্দা উঠবে বলে আশা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে এই ধোঁয়াশার মধ্যে সবচেয়ে বড় আর চমকপ্রদ দাবিটি উঠেছে একেবারে মাঠ পর্যায়ের সাধারণ কর্মীদের কাছ থেকে। বিএনপির ডাইহার্ড সমর্থকরা এখন একটাই স্লোগান দেন, পুলিশের ভেঙে পড়া সিস্টেম ঠিক করতে এবং পাড়া মহল্লার দাদাগিরির শক্ত হাতে সাইজ করতে তাদের প্রথম এবং শেষ পছন্দ লুৎফুজ্জামান বাবর। বিগত সরকারের আমলে এই নেতার উপর দিয়ে যে পরিমাণে স্টিম রোলার বয়ে গেছে তা রীতিমতো পিলে চমকানো। দিনের পর দিন অত্যাচার, দীর্ঘ জেলবিহীন জেল জীবন সহ্য করা তার জন্য রীতিমতো অনেক কষ্টকর ছিল। তাই সাধারণ কর্মী থেকে শুরু করে হাইকমান্ডের অনেকেই ধারণা এমন একজন পরীক্ষিত এবং পোড়া খাওয়া নেতার হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কঠিন দপ্তরের চাবি দেওয়াটা আসলেই উচিত। বস বাবরের রাজকীয় কামব্যাকের সম্ভাবনা নিয়ে এখন চায়ের কাপে রীতিমতো ঝড় উঠেছে। তার মতো একজন চতুর খেলোয়াড় যদি সত্যি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসেন তাহলে দেশের অপরাধ জগতে যে একটা বড়সড় কাঁপুনি ধরবে তা কি আর বলার অপেক্ষা রাখে? সাধারণ কর্মীদের প্রবল দাবির মুখে তারেক রহমান শেষ পর্যন্ত কি চমক দেবেন সেটা এখন কোটি টাকার প্রশ্ন। বাবরের এই রাজকীয় প্রত্যাবর্তনের গুঞ্জনের মাঝে সামনে এসেছে আরো একটি বিশাল চমক। শুধু পুরানোদের জায়গা বদলই নয়, তারেক সাহেবের এই মেগা রদবদলের মাস্টার প্ল্যানে নতুন মুখের ছড়াছড়ি দেখার সম্ভাবনাও কিন্তু প্রবল। বিশেষ করে জোটের রাজনীতিতে শরিকদের একটা জব্বর মূল্যায়ন করার নীল নকশা চলছে ভেতরে ভেতরে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় চমক হিসেবে যার নাম বাতাসে ভাসছে তিনি হলেন তরুণ প্রজন্মের ক্রেস আন্দালিব রহমান প্রার্থ। 20 দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান প্রার্থকে মন্ত্রিসভায় আনার জোর আন্দোলন চলছে বা জোর আলোচনাও চলছে। সংসদে দাঁড়িয়ে তার সেই কাঁপানো বক্তৃতার কথা সবারই জানা। পার্থর মতো একজন সোয়াগওয়ালা নেতার নাম মন্ত্রিসভায় আসার কথা উঠতেই রাজনীতির মাঠ রীতিরত থরথরে। তারেক সাহেব খুব ভালো করেই জানেন প্রার্থকে মাঠে নামালে সাধারণ মানুষের কাছে একটা দারুণ পজিটিভ মেসেজ যাবে। তবে হিসেব তো এখানেই শেষ নয়, কারণ টেকনোক্র্যাফট কোটায় মন্ত্রিসভার জায়গা পেতে পারেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। তাছাড়া পিছিয়ে নেই মিত্র দলের নেতারাও। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকেও এই কোটায় মন্ত্রী বানিয়ে জাতীয় ঐক্যের একটা শক্ত বার্তা দিতে চাইছেন তারেক রহমান। এর মাধ্যমে শরিকদের বুঝিয়ে দেওয়া হবে তাদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। শরিকদের এভাবে কাছে টেনে নিয়ে বিরোধীদের মুখে রীতিমতো ঝামা ঘষে দেওয়ার এই কৌশল রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। নতুনদেরই আগমনের ঢামাঢোলের মাঝেই চরম আশায় বুক বেঁধেছেন লড়াকু পথের রাজপথের নেতারা। বিগত 15 বছর ধরে যারা রাস্তায় রোদ বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছেন, একের পর এক মামলা হামলা এসব খেয়ে পুলিশের তাড়া খেয়েছেন, অথচ গত 6 মাসের মন্ত্রিসভায় তাদের ধারে কাছেও কেউ নাম ডাকেনি। সেই সব ত্যাগী নেতারা এবার দারুণ আশায় বুক বেঁধেছেন। ডক্টর আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল এবং রাজপথের অত্যন্ত পরিচিত মুখ হাবিবুন নবী খান সোহেলের মতো নেতাদের নাম এখন বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। দলের দুর্দিনে যারা ঘাটতেরা করে ময়দানে টিকেছিলেন তাদের এই মেগা রদবদলে একটা যোগ্য জায়গা দেওয়া হবে বলেই সবার জোরালো দাবি। তারেক সাহেব এই সমস্ত বঞ্চিত নেতাদের আক্ষেপ ঘোচাতে এবার কি পদক্ষেপ নেবেন তা নিয়ে রীতিমতো উত্তেজনা বিরাজ করছে। দলের ভেতরে যারা এতকাল ফাও মাতবরি করেছেন, এই ত্যাগী নেতাদের আগমনে তাদের যে লেজে গোবরে অবস্থা তা এক প্রকার নিশ্চিত। কিন্তু সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা জমেছে ঠিক এই জায়গাটায় এসে। নতুনদের জায়গা দিতে গেলে তো আর কাউকে না কাউকে চেয়ার ছাড়তে হবে। আর এই চেয়ার ছাড়া রেড জোনে আছেন বর্তমান মন্ত্রিসভার 2 হেভিওয়েট মন্ত্রী। শোনা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্দার শাখাওয়াত হোসেন বকুলকে একেবারে কড়া সাইজ করার মিশনে নেমেছেন তারেক রহমান। গত 6 মাসে 2 মন্ত্রীর পারফরমেন্স এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে, সাধারণ মানুষের পাশাপাশি দলের ভেতরেও তাদের নামে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বেফার্স কথাবার্তা, উল্টোপাল্টা কাজ এবং মন্ত্রণালয়ের কাজে চরম অদক্ষতা পুরো দলকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতের মতো এমন 2টি গুরুত্বপূর্ণ জায়গায় জগা খিচুড়ি অবস্থা তৈরি করে তারা সরকারের গায়ে রীতিমতো চুন কালি মেখে দিয়েছেন। মানুষের প্রত্যাশা পূরণের ডাব্বা মেরে এই 2 মন্ত্রী এখন রীতিমতোই খাবি খাচ্ছেন। নিজেদের ব্যর্থতা ধামাচাপা দিতে তারা যতই চেষ্টা করুক না কেন, হাই কমান্ডের কড়া নজরে তারা ঠিকই পড়ে যাবেন। সাধারণ মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢেলে তারা যে অবস্থায় পড়েছেন বা যে গ্যারাকলে পড়েছেন তা তাদের বর্তমান অবস্থাকেই বলে দেয়। গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে তারেক রহমান একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন কাজে ফাঁকিবাজি করলে কিন্তু কোনো মাফ নেই। তিনি নিজেই সবার পারফরমেন্স অত্যন্ত নিবিড়ভাবে নখদর্পণে রাখছেন। কার বিরুদ্ধে কি অভিযোগ, কে কেমন প্যাচ কষেছেন সবকিছুই তার কাছে পৌঁছে গেছে। এবার প্রভাবশালী নেতাদের কোনো তেলবাজি দিয়ে কোনো লাভ হবে না। কাজে ব্যর্থ হলে সোজা খেল খতম। তারেক সাহেবের এই জিরো টলারেন্স নীতি দেখে ফাঁকিবাজ মন্ত্রীদের রীতিমতো রাতের ঘুম তো হারাম হয়ে গেছে। যারা ভেবেছিলেন ক্ষমতা পেয়ে বুড়ো আঙুল দেখিয়ে পার পেয়ে যাবেন, তারা এখন কেঁদে আর কুল কিনারাই পাচ্ছেন না। তারেক রহমান যে এবার কাউকে ফাও মাতব্বরি করতে দেবেন না, বরং নিজের সবাইকে নাচিয়ে ছাড়বেন তা কিন্তু বেশ স্পষ্ট। আর তার এই দাঁত ভাঙা জবাব দলের ভেতরে এবং বাহিরে একটা কড়া সতর্কবার্তা হিসেবে কাজ করছে। সব মিলিয়ে ক্ষমতার এই চেয়ার দখলের লড়াইয়ে শেষ দানটা কে মারবেন তা দেখার জন্য আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। মির্জা ফখরুলের বঙ্গভবনে যাওয়ার পর যে বিশাল একটা শূন্যতা তৈরি হবে তা পূরণ করতে গিয়ে তারেক সাহেব কি জাদুকরি চমক দেখাবেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি সত্যি বস বাবরের সেই রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে? তরুণ প্রজন্মের ক্রেস আন্দালিব রহমান প্রার্থ কি সত্যি মন্ত্রিসভায় ঢুকে ছক্কা হাঁকাবেন? আর অবশেষে চরম ব্যর্থতার দায়ে মিলন এবং বকুলের মতো হেভিওয়েটরা কি সত্যি এক রাতেই গদি হারাবেন? ক্ষমতার এই বিশাল দাবা খেলায় কারা টিকছেন আর কারা বাদ পড়েছেন তার সব হিসেব নিকেশ পরিষ্কার হয়ে যাবে খুব শীঘ্রই। নতুন একটি সরকার যখন প্রবল উল্লাসে ক্ষমতার মসনদে বসে, তখন প্রথম কয়েক মাস সাধারণত কাটে এক অদ্ভুত ঘোর লাগা হানিমুন পিরিয়ডে। কে কার চেয়ে বড়, কে কোন চেয়ারে বসবেন, কাকে কতটা সময় দেয়া যায়, এসব বোঝাপড়াতেই পার হয়ে যায় অনেকটা সময়। কিন্তু
এবারের সরকারের ভেতরের গল্পটা একেবারেই অন্যরকম, রীতিমতো চমকে দেওয়ার মতো। কোনো হানিমুন পিরিয়ড নয়, বরং ক্ষমতায় বসার আগেই দেশজুড়ে একটি স্পষ্ট ও কড়া বার্তা দেওয়া হয়েছিল। 180 দিন, হ্যাঁ ঠিক 6 মাস। এই 180 দিনের মধ্যে প্রত্যেক মন্ত্রীকে নিজ যোগ্যতা প্রমাণ করতে হবে। এটা কোনো রাজনৈতিক ভদ্রতার আশ্বাস ছিল না, ছিল এক চূড়ান্ত আলটিমেটাম। আর সেই আলটিমেটামের মেয়াদ এখন শেষ, শুরু হয়েছে আসল খেলা। সচিবালয়ের ভেতরে এখন যে থমথমে আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে তা বাইরে থেকে বোঝা প্রায় অসম্ভব। যারা একসময় মন্ত্রণালয়ের গেটে পা রাখলে পুরো ভবন সালাম আর প্রোটোকলে কেঁপে উঠত, তাদের অনেকেরই এখন রাতের ঘুম হারাম। নিজের মন্ত্রীদের চেয়ারটি থাকছে কি থাকছে না তা নিয়ে অনেকেই চরম অনিশ্চয়তায়। কানের কাছে ফোন পাতলেই শোনা যাচ্ছে ফিসফাস, কে যাচ্ছেন কে আসছেন, কার চেয়ার টলমল করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ঠিক কারা রয়েছেন এই রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দুতে? প্রথম নামটা শুনলেই অনেকেই চমকে উঠবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর দায়িত্বে থাকা মানুষটি গত 6 মাসে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার বদলে জীবন্ত বিতর্কের মঞ্চে পরিণত করেছেন। চারদিকে যখন বন্যার থই থই পানি, লাখো শিক্ষার্থী পানিবন্দী হয়ে জীবন বাঁচাতে লড়ছে, ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত আসে পরীক্ষা হবেই। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি যেন তার কাছে গৌণ বিষয়। তার এই একগুঁয়ে সিদ্ধান্ত সাধারণ মানুষের মনে জনরোষ তৈরি করেছে, আর খোদ সরকারকেও বিব্রতকর প্রশ্নের মুখে ফেলেছে। কিন্তু এটাই কি সরকারের জন্য সবচেয়ে বড় ধাক্কা? একদমই না। রাজনৈতিক অঙ্গনে আরেকটি নাম এখন ব্যাপক চর্চিত, যা প্রমাণ করে ক্ষমতা দম্ভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। স্বাস্থ্য খাতের মতো জনগুরুত্বপূর্ণ খাতের দায়িত্বে যিনি ছিলেন, এই 6 মাসে তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে প্রমাণ করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। উল্টো তিনি হয়েছেন একের পর এক বিতর্কের জন্মদাতা। সবচেয়ে লজ্জাজনক মুহূর্তটি এসেছিল তখন, যখন একটি প্রকাশ্য সরকারি অনুষ্ঠানে স্বয়ং সরকার প্রধান সবার সামনে তাকে সতর্ক করতে বাধ্য হয়েছিলেন। তাহলে কি শুধু এই দুজনে বিদায় নিচ্ছেন? উত্তর হলো না। তালিকাটা আরো লম্বা এবং প্রতিটা নামের পেছনে লুকিয়ে আছে আলাদা আলাদা কাহিনী। একজন প্রতিমন্ত্রীর কথা ভাবুন, যিনি নিজের রাজনৈতিক কবরে নিজেই খুঁড়েছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া তার বিতর্কিত ভিডিওটি রাজনৈতিক জীবনে ভূমিকম্প নিয়ে এসেছে। বুদ্ধিমান কেউ হলে হয়তো দায় স্বীকার করে ক্ষমা চাইতেন, কিন্তু তিনি বেছে নিলেন হাস্যকর পথ। গণমাধ্যমের সামনে দাবি করলেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। কিন্তু আমরা এমন যুগে বাস করছি যেখানে সত্য লুকানো অসম্ভব। দেশের শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে স্পষ্ট জানিয়েছে ভিডিওটি শতভাগ আসল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে উঠেছে ক্ষমতার অপব্যবহার করে বিচার ব্যবস্থায় হাতে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। যে কোনো রদবদলে যখন কাউকে সরিয়ে দেওয়ার কথা ওঠে, তখন সবচেয়ে বড় কৌতূহল তৈরি হয়, তাহলে তার জায়গায় কে আসছে। এই মুহূর্তে সরকারের 24 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী থাকলেও একটি ভয়াবহ বাস্তবতা হলো অন্তত 12 জন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয়ের পাহাড় সম দায়িত্ব একা কাঁধে বহন করতে হচ্ছে। অর্থ পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট, সড়ক, রেল এবং নৌ পরিবহনের মতো রাষ্ট্রের মেরুদণ্ড স্বরূপ মেগা মন্ত্রণালয়গুলোর ভার মাত্র কয়েকজনের কাঁধে। ফলে কাজের গতি মারাত্মকভাবে স্রোত হয়ে গেছে। ফাইল জমছে আর চরম মাসুল গুনছে সাধারণ জনগণ। এই দমবন্ধ করে স্থবির পরিস্থিতি ভাঙতেই মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন 4 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ। মহিলা ও শিশু বিষয়ক দফতরে আসছেন সেলিমা রহমান, আর নৌ পরিবহনের মতো বিশাল মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন আন্দালিব রহমান পার্থ। আর এই অন্তর্ভুক্তি মূলত মন্ত্রিসভার একটি তরুণ ও গতিশীল নেতৃত্বের অভাব পূরণের স্পষ্ট সংকেত। সবচেয়ে রোমাঞ্চকর তথ্যটি এখনো বাকি। ছাঁটাই হওয়া মন্ত্রীদের জায়গায় ঠিক কারা আসছেন? যিনি এতদিন শিক্ষা মন্ত্রণালয়ে বসে একের পর এক বিতর্ক জন্ম দিয়েছেন, তার জায়গায় আসতে পারেন সরকারের সবচেয়ে দৃশ্যমান ও পরিচিত মুখগুলোর একটি, যিনি এতদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অত্যন্ত দক্ষতার সাথে পুরো দেশের সাথে মুখপাত্র হিসেবে কথা বলেছেন। অন্যদিকে স্বাস্থ্য খাতে বর্তমান প্রতিমন্ত্রীকে তার নিরলস ও অক্লান্ত পরিশ্রমের বিশাল পুরস্কার হিসেবে পূর্ণ মন্ত্রীর আসনে বসানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত। একই সাথে শরিক দল থেকে, টেকনোক্র্যাট কোটা থেকে এবং দলের ভেতরের চরম পরীক্ষিত নেতাদের মধ্য থেকেও এমন কিছু চমকপ্রদ নাম উঠে আসছে, যা শুনলে পুরো রাজনৈতিক মানচিত্রটাই নতুন করে আঁকতে হবে। অভিজ্ঞতার সাথে তারুণ্যের এক অভূতপূর্ব সমন্বয় ঘটানোর চেষ্টা চলছে এখন। এমন মানুষদের টেনে আনা হচ্ছে যারা শুধু রাজনীতির মাঠই বোঝেন না, বরং নিখুঁতভাবে প্রশাসন চালাতেও পারেন। যারা ক্ষমতা পেয়ে ভেবেছিলেন এই মন্ত্রিত্ব তাদের প্রত্যেক সম্পত্তি, যারা ভেবেছিলেন একবার মন্ত্রীর চেয়ার পেলে আর কেউ তাদের কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না, তাদের সেই অহংকার এখন মাটিতে মিশে যাচ্ছে। অন্যদিকে যারা নীরবে নিভৃতে কাজ করে গেছেন, যারা সবসময় মাঠে থেকেছেন, যারা সাধারণ জনগণের ভাষায় কথা বলেছেন, তাদের জন্য এখন ক্ষমতার শীর্ষ দরজাগুলো খুলে যাচ্ছে। সরকার প্রধানের অবস্থান এই পুরো প্রক্রিয়ায় কতটা কঠোর তা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। তিনি কোনো রাগঢাক না রেখেই বারবার একটি কথায় স্মরণ করিয়ে দিয়েছেন, 180 দিনের এই মূল্যায়ন কোনো রুটিন পরীক্ষা বা ছেলে খেলা ছিল না। এটা ছিল প্রশাসনের ভেতরে একটি বড়সড় সার্জারি। যে অংশটি পৌঁছে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, সেটাকে নির্দয়ভাবে কেটে ফেলে দিতে হবে, আর সেখানে নতুন রক্তের সঞ্চালন করতে হবে। এই দর্শনে কোনো ব্যক্তিগত আবেগ, মায়া বা বন্ধুত্বের জায়গা নেই। এখানে আছে শুধুই রেজাল্ট বা ফলাফল। এখন সেই চূড়ান্ত ফয়সালা লেখা ফাইলগুলো স্বয়ং প্রধানমন্ত্রীর টেবিলে, যে ফাইলের কিছু নামের পাশে লাল কালিতে লেখা আছে বিদায়, আর কিছু নামের পাশে জলজল করছে শুরু। এই ফাইলের চূড়ান্ত স্বাক্ষর পড়ার সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে শুরু হবে এক নতুন অঙ্কের খেলা। কিন্তু এই পরিবর্তন কি আসলেই প্রশাসনে জাদুকরী কোনো গতি আনবে, নাকি এটা শুধুই সাধারণ মানুষকে শান্ত করার একটি রাজনৈতিক দাবা খেলা, যেখানে ঘুঁটির অবস্থান বদলাচ্ছে ঠিকই, কিন্তু খেলার নিয়ম সেই আগের মতোই থাকছে? নতুন যারা আসছেন তারা কি সত্যি সত্যি আগের জনদের চেয়েও ভালো কিছু করে দেখাতে পারবেন, নাকি আগামী 6 মাস পর তাদের নামগুলোও সেই একই লাল কালির তালিকায় উঠবে? এই উত্তরগুলো এই মুহূর্তে কারো কাছেই নেই। তবে একটি বিষয় একেবারে নিশ্চিত, ক্ষমতার করিডরে এখন আর কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না। প্রতিটি মন্ত্রী এখন খুব ভালো করেই জানেন পরবর্তী 180 দিনও তাদের জন্য এক নতুন অগ্নি পরীক্ষা, আর সেই পরীক্ষায় ফেল করলে বিদায়ের দরজাটি সবার জন্যই সমানভাবে খোলা। দর্শক, আপনাদের কি মনে হয় এই মন্ত্রিসভার রদবদলে কি আসলেই দেশের সাধারণ মানুষের কোনো লাভ হবে, নাকি এটি কেবলই পুরনো বোতলে নতুন মদ ঢালার মতো একটি চেয়ার বদলে খেলা?
দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তারপরে আপনাদের মূল্যবান মতামত জানানোর পরে আমাদের এই ভিডিওগুলো যদি প্রতিনিয়ত আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন হয়ে গেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।